এই দেখো, আমরা সকাল সকাল কিন্তু ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছিলাম তিনজনে। আর ইভান দেখো গাড়িতেই কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর আমরা এখন চলেছি বেরু বেরু করতে। এই যে পথের ধারে, এটা হচ্ছে গোপনন্দিনী মাতার মন্দির। এই মন্দির কিন্তু খুবই জাগ্রত। পথের ধারে রাস্তায় চলতে চলতে যে কোনো মানুষ কিন্তু একটা প্রণাম ঠুকে অবশ্যই যায়। আর এ দেখো, আমরা এবার আস্তে আস্তে পৌঁছে গেছি সেই বিশেষ জায়গাটায়, যেটা হচ্ছে গোপগড় ইকো ট্যুরিজম পার্ক। আর এরপর আমরা টিকিট কাউন্টারে এখানে টিকিটটাও কেটে নেব। তারপর চলে যাব একদম পার্কের মধ্যে। এই দেখো, আমরা রাস্তা ধরে পার্কের দিকে এগোচ্ছি। আর এই যে পার্কটির মধ্যে অনেক ছোট ছোট রাস্তা চলে গেছে, যেগুলো মোরাম রাস্তা, সেগুলো কিন্তু জঙ্গলের ভিতরে চলে গেছে। আর এই যে দেখো, এই বোর্ডটা দেখতে পাচ্ছ, এখানে এই জঙ্গলের মধ্যে কত ধরনের স্পেসিস আছে এবং এটা কি ধরনের অরণ্য, সেটাও কিন্তু এই বোর্ডে মেনশন করা আছে। আর এই যে চলতে চলতে এরকম শৌচালয় রয়েছে। আর তারপর এটা রয়েছে বাইক স্ট্যান্ড, যেখানে বাইকগুলোকে পার্ক করা হয়। কিন্তু আমরা এখানে গাড়ি না পার্ক করে সোজা চলে যাব কিন্তু ১ নম্বর গেটের দিকে। আমরা যেই গেট দিয়ে ঢুকেছিলাম ওটা ছিল ২ নম্বর গেট। এরপর ১ নম্বর গেটের দিকে আমরা রওনা দিলাম। আর এই দেখো পথের ধারে কি সুন্দর ভিউ। আর এই যে পৌঁছে গেছি আমরা। হাই বন্ধুরা, আমি জয়িতা মামার সাথে ইভানকে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি অন্য একটা জায়গায় আছি। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা হচ্ছে একটা পার্কের গেট। এটা মেদিনীপুর থেকে কিছুটা, মানে আমাদের বাড়ি থেকে যেহেতু কিছুটা রেয়ার, একটু দূরে, তাই জন্য সেরকমভাবে তার আসা হয় না, এটাতে খুব রেয়ারই আসা হয়। তো ভাবলাম যে এই ছুটির সময়টা ইভানকে নিয়ে এখানে একটু আসি, ওরও ভালো লাগবে। তো এটা হচ্ছে যে আমরা ছোটোবেলা থেকে যেটা জানি যে গোপগড় পার্ক বা গোপগড় ইকো পার্ক যেটা আমরা বলে থাকি। তো এটা হচ্ছে তার ১ নম্বর গেটটা। তো চলো বাকিটা তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাই যে কেমন কি সারাদিন কীভাবে কাটলো, এই পার্কের মধ্যে কি কি করলো ইভান। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। পাচ্ছ এখানে চারিদিকে সারি দিয়ে ঝাউ গাছ রয়েছে। আর খুব সুন্দর একটা, দারুণ সুন্দর একটা ভিউ আসছে, কিন্তু বেশ একটা মনোমুগ্ধকর পরিবেশ। আর এত সুন্দর এই ঝাউ গাছের যে ভিউটা, ভিউটা দেখলে পাহাড়ে যে সারিবদ্ধভাবে গাছগুলো থাকে তার কথা কিন্তু আমাদেরকে মনে করিয়ে দেয়। আর সবথেকে বেশি কথা, যেটা পেহেলগাঁওতে আমরা এরকম দেখি যে সারিবদ্ধভাবে এরকম গাছগুলো খুব সুন্দরভাবে একটা ভিউ তৈরি করছে, এখানেও ঠিক একই রকম একটা ছোঁয়া কিন্তু জাস্ট পাওয়া যাবে। আর দেখতে পাচ্ছ এখানে ঝাউ গাছ তো রয়েইছে, তার সাথে সাথে এই জায়গাটা তোমাদের আরও গাছগুলো আমরা ঘুরে দেখাবো। এখানে কিন্তু সেগুন গাছ রয়েছে, ইউক্যালিপটাস রয়েছে রয়েছে সেটা হচ্ছে যে সোনাঝুরি গাছ, কাজু বাদাম। তোমাদেরকে যদি সিজনে আসতাম তাহলে আরও ভালো দেখাতে পারতাম যে কাজু ফল হয়ে থাকে এখানে অনেক রকমের। তো কাজু, এখন সেই কাজু গাছের যে সিজন সেটা চলে গেছে, তাও এখানে অল্প বিস্তর কাজু গাছগুলো কিন্তু পারলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দেখবে চারিদিকে একটা কিচিমিচি একটা পাখির ডাকের শব্দ শোনা যাচ্ছে। এরপর আস্তে আস্তে শীতের সিজন আসছে। আর শীতের সিজনে কিন্তু অনেক ধরনের পরিযায়ী পাখি কিন্তু এখানে আসে, অনেক ধরনের পরিযায়ী পাখির ডাক আমরা শুনতে পাই এখানে। আর এই ধরনের অনেক জিনিস, সেগুলো তোমাদের সাথে চলো এসো আরও আরও শেয়ার করি যে কি কি রয়েছে এখানে। এই দেখো, এখানেও আরেকটা পুরুষ মহিলা আলাদা আলাদা করে শৌচালয় কিন্তু রয়েছে। এর আগেও তোমাদেরকে পথের মধ্যে একটা দেখালাম। তো তাই জন্য বাইরে থেকে যারা আসবে তাদের কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এরপর এই যে জায়গাটায় আমরা এসেছি, এটা হচ্ছে যে গোপগড়ের সব থেকে উঁচু জায়গাটা কিন্তু মার্ক করা রয়েছে। যেহেতু এটা একটা টেবিল ল্যান্ড, তাই জন্য এর উঁচু জায়গাটা মার্ক করা রয়েছে। আর এটা দেখো, এই যে তোমাদের কাজু গাছের কথা বলছিলাম, এটা হচ্ছে সেই কাজু গাছ যেটা বর্ষাকালে পাতাগুলো একদম সবুজ হয়ে থাকে আর তার মধ্যে কাজু ফল হয়ে থাকে। দারুণ সুন্দর কিন্তু একটা ভিউ পাওয়া যায়। আর এই যে উঁচু জায়গাগুলো দেখছো শেড করা আছে, এগুলো কিন্তু পিকনিক স্পট। তো এই পথের দুধারে কিন্তু তোমরা এরকম অনেক হচ্ছে পিকনিক স্পট দেখতে পাবে। আর তার সঙ্গে সুন্দর করে বসার জায়গা রয়েছে। গাড়িগুলো চাইলে কিন্তু এই পিকনিক স্পটেই কিন্তু ৪ চাকা যেগুলো পার্ক করা কিন্তু যায়। বাইকও পার্ক করা যায় এখানে। আর এই দেখো, ট্যাপও রয়েছে, কোনো অসুবিধে হয় না। জঙ্গলের রাস্তা ধরে এখন যাচ্ছি তোমাদের পিকনিক স্পটগুলো শেয়ার করব বলে, যেটা বলছিলাম তোমাদেরকে যে
শীতকালে প্রচুর পিকনিক হয় এখানে, আর প্রচুর ভিড়ও হয়। আর তখন পা রাখার জায়গা থাকে না, সত্যি কথা বলতে। অনেক গ্রুপগুলো পিকনিক করে, বেশি করে 25th ডিসেম্বর, 1st জানুয়ারি, 31st ডিসেম্বর, এগুলোতে তো প্রচণ্ড ভিড় হয় এখানে। আর তখন এখানে মেদিনীপুর শহরের বেশিরভাগ পিকনিকগুলো এখানেই কিন্তু হয়ে থাকে। আমিও সত্যি কথা বলতে কি আগে অনেকবার এসেছি এখানে পিকনিকের জন্য। তো এখানে তখন এতটা এগুলো থাকে না, পরিষ্কার করা হয়, এবং উনুনগুলো তখন কিন্তু সুন্দর করে ব্যবস্থাগুলো করে দেওয়া হয়। এই দেখো, পথ চলতে চলতে কিন্তু অনেক শাল গাছও এখানে দেখা যায়। কম হলেও কিন্তু শাল গাছ রয়েছে এখানে। আর রাস্তাটা কিন্তু অনেকটাই ডাউন হয়ে আছে, মানে যেন উপর থেকে একদম ঢাল হয়ে নিচের দিকে নেমে গেছে। আর তার মাঝে যখন এই শুকনো পাতাগুলোর উপর দিয়ে হাঁটছি তখন একটা দারুণ সুন্দর ফিলিংস আসছে। এই দেখো, এই হচ্ছে যে সেই পিকনিক স্পটগুলো, এরকম আরও অনেকগুলোই রয়েছে। এই দেখো, সুন্দরভাবে সেট করে এগুলো একদম তখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। চারিদিকটাও এত আগাছা বা এত থাকে না, বন জঙ্গল, যেটা এখন দেখতে পাচ্ছ, কারণ এখন তো অফ সিজন। কিছুদিন আগেই বৃষ্টি হচ্ছিল, বর্ষা গেছে, তো তাই জন্য এবার থেকে আস্তে আস্তে এগুলো পরিষ্কার হয়ে যাবে। আর এখানে সুন্দরভাবে তখন কিন্তু পিকনিকের জন্য ব্যবস্থা করা হয়। এ দেখো, এটা পুরোটাই একটা উঁচু জায়গা। কতটা আপ দেখো, আমি যেখান থেকে দাঁড়িয়ে আছি, যেখান থেকে আমরা এসেছিলাম, কতটা আপ তোমরা দেখে বুঝতে পারছো। তো যেহেতু এটা একটা গড়, এটা একটা কিন্তু ছোট গড়, মানে দুর্গ আমরা জানি, তো সেখান থেকে গড় এসছে। তো এটা কী ধর জন্য এই গোপগড় নামকরণ হলো বা কেন, কি ব্যাপার, এটার সঙ্গে একটা খুব বড় ঐতিহাসিক ব্যাপার যুক্ত হয়ে আছে। পড়ে যাবি, এত আপে হাঁটতে পারবি না, অনেকটা আপ আছে বাবা, কোলে উঠে পড়ো। জায়গাটা আমার পার্ক যেটা রয়েছে সেই জায়গাটা শুরু হচ্ছে, এই যেটা দিয়ে আমরা যাব। এবার তোমাদেরকে ওই জায়গাটা দেখাবো যেখানটা সুন্দরভাবে কনস্ট্রাকশনটা করা রয়েছে পার্কে। চলো সেদিকটা দেখাই, আর ইভানও একটু খেলে নেবে। এই যে দেখো, কি দারুণ একটা ভিউ আসছে না? আর এই যে সেই লজ্জাপতি গাছগুলো, যেগুলো ছোটবেলায় কি দারুণ হাত দিয়ে বুঝিয়ে দিতাম, অনেকদিন পর কিন্তু সেগুলো দেখতে পেলাম, দেখেই মনটা ভালো হয়ে গেল। আর এই দেখো, এখানে একটা সুন্দর ওয়াটার বডি মতন করা রয়েছিল, এবং আরো মনে হয় কিছু কাজ বা কিছু রিনোভেশন মনে হয় এখানটায় চলছে, তো সেরকমই দেখে মনে হলো। আর এখানে সুন্দর মতন পাথর দিয়ে একটা টিলা মতনও করা রয়েছে। ওটা একটা বাটারফ্লাই করা আছে, এটা একটা বাটারফ্লাই সেলফি জোন। আর এখানে এসে সবাই একটু কেট মেরে ছবি তোলে, আমিও একটু তুলে নিই। আরেকটা 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 এই তো, এই তো, দাঁড়াও, 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 পড়ে যাবি, এপাশে আয়, কিছু হবে না, চল। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে যে এখানে গোলাপ ফুলের বাগান মতন রয়েছে, অনেক গাছ রয়েছে যেগুলোতে গোলাপ ফুল হয়, এখনো হয়নি। এরপরে সিজনে এগুলোতে পুরো ফুলে চারিদিকে ভরে যাবে। আর তখন কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা হয়, খুব সুন্দরভাবে তখন কিন্তু এই গোলাপ ফুলের বাগানটা মেনটেন করা হয়। এবং আরও অনেক এখানে চারিদিকটায় ফুলের গাছ রয়েছে, দেখতে পাবে তোমরা। এই দেখো, অনেক ছোট ছোট ফুলের গাছ, যেগুলো শীতকালে একদম চারিদিকটা ভরে ওঠে, এবং তখন কিন্তু এই চারিদিকটাতে খুব সুন্দরভাবে কিন্তু মেনটেন করা হয়। এরকম তখন আরও অনেক ছোট ছোট ফুল, তোমরা আরও অনেক রকমের ফুল তোমরা দেখতে পাবে। এখন যেহেতু সিজন আসেনি, তাই জন্য এখন অল্প স্বল্প ফুলের গাছ রয়েছে। তা এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু কি সুন্দর একটা ক্লক রয়েছে, যদিও ক্লকটা চলছে কিনা আমার জানা নেই। আর এখানে সুন্দরভাবে দেখো কত সুন্দর কনস্ট্রাকশন রয়েছে, দুদিকে দুটো দারোয়ান করা রয়েছে। চারিদিকের ভিউটা তোমাদেরকে একটু দেখাই। এই যে এই ভগ্নাবশেষটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ওই ভগ্নপ্রায় যে বাড়িটা রয়েছে, এই সম্পর্কে তোমাদেরকে একটু বলি। এটা তো বললামই যে গোপগড় সম্পর্কে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে এখানে। তো যেটা বলছিলাম যে এই গোপগড়ের যে হিস্ট্রিটা রয়েছে, সেটা হচ্ছে একটা মিথ কিন্তু শোনা যায় যে এটা হচ্ছে যে মহাভারতের সময় যে আমরা বিরাট রাজার কথা যে শুনেছি, তো এটা বিরাট রাজার হচ্ছে দক্ষিণের গোগৃহ ছিল, গোগৃহ বা গোপগৃহ।
তো গোপগৃহ থেকে কিন্তু গোপগড় নামটা এসছে, মানে গোপদের থাকার ঘর, সেখান থেকেই গোপগড়। তো এই মিথটা তো রয়েছে যে পঞ্চপাণ্ডবরা তখন মহাভারতের অজ্ঞাতবাসে যখন ছিলেন, তখন কিন্তু শোনা গেছে যে কিছুটা সময় নাকি ওনারা এইখানে কাটিয়ে গেছেন। তো দেখো এই যে গোটা যে জায়গাটা, এটা কিন্তু মৎস্যাধীন যে বিরাট রাজা ছিল, যে ওনার হচ্ছে যে দক্ষিণের যে গৌগৃহ ছিল সেটা তো রয়েইছে, এর আগে অনেক কিছু বৌদ্ধ ধর্মেরও কিন্তু এখানে অনেক কিছু ছোঁয়া রয়েছে। এবং যখন আস্তে আস্তে বৌদ্ধ ধর্ম এটা লোপ পাচ্ছিল, তখন কিন্তু এটা হিন্দু পৌরাণিক যে মিথগুলো সেখান থেকেই কিন্তু এটা উঠে এসছে। আরেকটাও কথা আছে যে উড়িষ্যার যে বিরাট রাজা, তো উড়িষ্যার বিরাট রাজারও কিন্তু এইখানে একটা গড় ছিল, গড় বা দুর্গ যাকে বলে। তো এইটা পাহাড়টা সেই অনুযায়ী কিন্তু উনি কেটে ছেটে নিয়েছিলেন গোপগড় পাহাড়টা। তখনের যে গড় বা গোপগৃহ যেটাই ছিল সেগুলো কিন্তু পুরোটাই ধ্বংস হয়ে গিয়েছিল। তারপর কিন্তু প্রায় অনেক বছর পর ওইখানের ওই ভূমির যে অধিকারী যারা ছিলেন, মানে তেলিনিপাড়ার যে বন্দ্যোপাধ্যায় বংশ, তো ওনারা কিন্তু এটার ওপর কিন্তু একটা গোপগড় প্যালেস তৈরি করেন, বড় একটা অট্টালিকা। আর এখন যেটাও প্রায় অনেকাংশেই দেখো পুরো প্রায় সম্পূর্ণই বলা যেতে পারে ধ্বংস হয়েই গেছে। আর এইটা কিন্তু ওই জন্য পরবর্তীকালে হেরিটেজ হিসেবে কিন্তু আখ্যা পেয়েছে। এই যে গোপগড় হেরিটেজ দেখো লেখাই রয়েছে এখানে। এরপর 2000 সালে পশ্চিমবঙ্গ বন দপ্তর কিন্তু এখানে এই ইকো পার্কটা কিন্তু তৈরি করে। আর 2001 সালে এটা সর্বসাধারণের জন্য কিন্তু ওপেন করে দেয়। এই দেখো এখানে কি সুন্দরভাবে বসার জায়গাগুলো রয়েছে, এবং ওই যে হাতিটা তোমরা দেখলে কি দারুণভাবে এগুলো করা রয়েছে। এখানে সুন্দরভাবে কিন্তু অনেকটা টাইমই বসে এই জঙ্গলের মধ্যে খুব ভালোভাবে কিন্তু কাটিয়ে দেওয়া যায়। আর একটা সঙ্গে কিন্তু দারুণ অনুভূতি, একটা শান্ত নিরিবিলি জায়গা, একটা দারুণ উপলব্ধি কিন্তু। আর যদিও এটা শীতকালে কিন্তু পা রাখার জায়গা থাকে না, এমন পরিমাণ কিন্তু ভিড় হয়েও থাকে। এরপর ইভানকে নিয়ে চলে এসেছিলাম এই যে এই পার্কের যে জায়গাটা সেখানে। এখানে দেখো কি দারুণ কিন্তু শেড করা রয়েছে বসবার জন্য, খুব ভালোভাবে শেড করে দেওয়া রয়েছে। আর তারপর সমস্ত কিছুই পার্কে যেগুলো থাকে, যেমন এই দোলনা থেকে আরম্ভ করে স্লিপ থেকে আরম্ভ করে সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে। তাই এখানে যখন বাচ্চাগুলো আসে তখন অনেকটা টাইম কিন্তু খেলে বাচ্চাগুলো কাটিয়ে দিতে পারে। এই যে দেখো ইভানও কিন্তু তার পাপার সাথে দোলনায় উঠে পড়েছে, কিন্তু ওর খুব একটা ভালো লাগছিল না, নেমে যাবে এরপরও। আর এরপর দেখো ইভানের মামার তো আর কোনো কাজ নেই, তো স্লিপে একটু চড়িয়ে নিয়েছে। কিন্তু স্লিপটা যেহেতু অনেক দিন হয়ে গেছে মনে হয় সেরকম ভাবে এটা স্লিপারই ছিল না, স্লিপ করার মতন সেরকম ভাবে ছিল না জিনিসটা। এরপর দেখো আরো হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেলে আসলে জায়গাটা যেহেতু অনেকটা জায়গা জুড়ে, তাই জন্য এটা শেষ বলে কিছু নেই, মানে অনেকটাই। এ দেখো একটা সভাকক্ষ দেখতে পেলাম গোপগড় ইকো পার্কের। এরপর এই যে ওয়াচ টাওয়ারটা কিন্তু দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে, আর সাথে কিন্তু অনেক কটেজও রয়েছে এখানে থাকবার জন্য। দেখো এগুলো হচ্ছে যে এখানে থাকার জন্য যে কটেজগুলো, যদিও এখন মনে হয় এগুলো বন্ধ রয়েছে, তাও এগুলো অনলাইন বুক করতে হয়। এখানে এরকম দুটো কটেজ রয়েছে, একটা হচ্ছে যে এটার নাম হচ্ছে যে প্রিয়া, দেখো এটা প্রিয়া কটেজ, আরেকটা হচ্ছে যে পথিক কটেজ। এরকম দুটো কটেজ রয়েছে থাকার, যেখানে সমস্ত বন্দোবস্ত এখনও যদি কর্তৃপক্ষকে জানানো হয় তো ওরা বন্দোবস্ত করেই দিতে পারে। যারা মনে করছো যে দূর থেকে এসে এখানে রাত্রিটা থেকে যাবে, একটা জঙ্গলের মধ্যে একটা থাকার একটা অনুভূতি বা একটা ফিলিংস নিয়ে যাবে, তো তারা কিন্তু কর্তৃপক্ষকে বলে এখানে থাকার ব্যবস্থা কিন্তু করতেই পারো। এটা দেখো, এটা আরেকটা কটেজ যেটার নাম হচ্ছে যে পথিক। এরকম এই দুটো কটেজ রয়েছে থাকার জন্য। আর এখানে খাবার দোকানও রয়েছে, আরও
আছে যেগুলো স্ন্যাক্স টিফিন পাওয়া যায়। আরও যদি এখানে একটা যেটা খাওয়ার অর্ডার দেওয়া হয় লাঞ্চের জন্য, আমরাও একবার পিকনিকে এসে এখানে পিকনিকে খাবারের কোনো ব্যবস্থা না করে এখান থেকে খাওয়ার অর্ডার করি, খেয়েছিলাম, সেটাও তোমাদের চলো দেখিয়ে দিই। পিকনিকের সময় দেখো এই জায়গাটা ওপেন হয়, এটা হচ্ছে যে ওই রেস্টুরেন্টটা থেকে যে খাওয়ার জন্য বসার যে জায়গাটা ওটা করা রয়েছে। আর এটা হচ্ছে যে খাবারের যে দোকানটা যেখানে রান্না বান্না হয়, সমস্ত কিছু পাওয়া যায়। যেহেতু এখন অফ সিজন তাই জন্য কিন্তু এটা এখন বন্ধ রয়েছে। তোমাদের ওয়াচ টাওয়ারটার উপর দেখাবো। ঠিক, সৌন্য বিমানকে ধরেছে, ওকে নিয়ে অতটা উপরে যাবো না, অসুবিধেও হবে অনেক, তাই জন্য না, আমি হচ্ছে যে তোমাদের চলো উঠে দেখাচ্ছি। এই দেখো মোটামুটি উপরে উঠে চলে এসেছি। এরপর তোমাদেরকে ভিউটা দেখাই। এখানে কিন্তু একদম যে টপ মোস্ট পার্টটা সেটা কিন্তু বন্ধ ছিল, তো এখন যেটা উঠে এসেছি সেটা দোতলা সমান বা তিনতলা সমান হবে। এরপর এখান থেকে যতটা ভিউ তোমাদের দেখা যায় তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এখান থেকে কংসাবতী নদীটা কিন্তু খুব ভালোভাবে দেখা যায় এবং রেল ব্রিজটাও কিন্তু দেখা যায়। দেখো গোটা পার্কের যে ভিউটা সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো উপর থেকে ভিউটা কিন্তু সত্যি দুর্দান্ত, খুব ভালোভাবে এখানে ভিউটা কিন্তু আসে উপর থেকে। আর ওই দূরে যে সাথে বললাম যে কংসাবতী নদীটা আর রেল ব্রিজের সাথে সাথে কিন্তু অনেক কলকারখানাও চোখে পড়ে, যেগুলো হচ্ছে টাটা মেটালিক্স যে গুলো রয়েছে কলকারখানাগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে। দেখো এখানে মেঘের জন্য কিন্তু অনেকটাই দেখাতে পাচ্ছি না, তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। এই দেখো এখান দিয়ে নিচটাতে নামা যায়। এই দেখো এরপর আমরা অনেকটা সময় পর চলে এসেছিলাম এই দোকানগুলোতে। এগুলো একদম যেখানে বাইক স্ট্যান্ডটা তোমাদের দেখিয়েছিলাম ঠিক তার অপোজিটে এরকম দুটো দোকান রয়েছে, যেখানে দেখো তোমরা সমস্ত ধরনের টিফিন কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। যেমন এই যে দেখতে পাচ্ছ ডিম টোস্ট থেকে আরম্ভ করে বাটার টোস্ট, ম্যাগি এবং সমস্ত ধরনের স্ন্যাক্স থেকে চা, কোল্ড ড্রিঙ্কস, চিপস, যা যা তোমাদের প্রয়োজনীয় এমনকি জল সবকিছুই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তো ইভান আর আমি দুজনেই অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো আমরা দুজনে বসে পড়েছিলাম। একটা জলের বোতল কিনে নিয়েছিলাম, জল তেষ্টা পাচ্ছিল প্রচন্ড, তো জল খাবো বলে। এরপর ইভানের খিদেও পেয়ে গিয়েছিল, তাই জন্য এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো আমরাও তাড়াতাড়ি, আমাদেরও প্রচন্ড খিদে পেয়ে গেছিলো, তো তাড়াতাড়ি বাড়ি ফিরে আমরাও লাঞ্চ সেরে নেব। তো চলো বন্ধুরা, টাটা, আজকে এ পর্যন্ত।